আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সকলকে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট ২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার ফিজিক্স সেগমেন্টটা সমাধান করব। আমাদের ফিজিক্স সেগমেন্ট থেকে ১৫টা এমসিকিউ থাকে এবং রিটেনে থাকে ১০ মার্ক। ইউজুয়ালি দেখা যায় এই ১০ মার্ক ৪টা কোয়েশ্চেনে ২.৫ মার্ক করে আসে। টোটাল হচ্ছে একটা সাবজেক্টে এরকম আমাদের 25 মার্কস। বুঝতে পারছি, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটায় বলা হয়েছে দুটি এক পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এই কথাটার মিনিং কি বলতো? তাপীয় সাম্যাবস্থা দ্বারা বোঝায় তাদের তাপমাত্রা সমান, অর্থাৎ আমরা বলতে পারি গ্যাস দুইটা যদি এ এবং বি হয় তাদের তাপমাত্রা একে অন্যের সমান হবে। তোমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছো যে আদর্শ গ্যাসের জন্য আমাদের একটা স্বীকার্য ছিল যে গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, তাই এদের অভ্যন্তরীণ শক্তি পুরোটাই কিন্তু গতিশক্তি থেকে আসে এবং সেই শক্তি তাপমাত্রার ফাংশন না। আমরা পড়ছি না আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বা গতিশক্তি কত দাঁড়ায়? ওদের যে স্বাধীনতার মাত্রা F/2 ইনটু এনআরটি, এইটা, অথবা F/2 ইনটু পিভি। তোমার যদি তাপমাত্রা ফিক্স থাকে তাহলে তো সেটা বয়েলের ফর্মুলা হয়, অর্থাৎ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। আর এই সূত্র দিয়ে চিন্তা করলে টি ফিক্স মানে এনার্জি তো সেমই, কারণ আগের সবগুলো কিন্তু ধ্রুবক। এবং এখানে দেখো বলা আছে এ হচ্ছে এম ভরের অণু দ্বারা গঠিত আর বি হচ্ছে 4m ভরের অণু দ্বারা গঠিত। এটা কিন্তু আমাদের লাগতেছে না কোয়েশ্চেন সলভ করার জন্য, কারণ ওরা কি পরিমাণ ভরের অণু দ্বারা গঠিত সেটা কিন্তু লাগবে না, আমাদের জাস্ট চাপের অনুপাত বের করতে বলছে, আয়তনের রেশিওটা দিয়ে দিছে। তাহলে আমরা কি চিন্তা করব? ওদের যেহেতু তাপমাত্রা সেম, দেন এনার্জি সেম হবে, কারণ এনার্জি পুরোপুরি তাপমাত্রার ফাংশন। তাহলে ইউ অফ এ হবে ইউ অফ বি এর সমান। এখান থেকে আমি কি লিখতে পারি? ইউ অফ এ হচ্ছে F/2 ইন্টু পিভি, ধরো পি অফ এ ইন্টু ভি অফ এ, ইকুয়ালস টু এখানে হবে F/2 ইন্টু পি অফ বি ভি অফ বি। হ্যাঁ, যেহেতু ওরা দুইজনই এক পরমাণু গ্যাস ছিল তাহলে ওদের কিন্তু স্বাধীনতার মাত্রা এক্স্যাক্টলি ইকুয়াল। আমরা দুই পক্ষ থেকে এই টার্মটা কেটে দিতে পারি। এখন দেখো সিম্পলি এখান থেকে তুমি পি এ ডিভাইডেড বাই পিভির রেশিও করে ফেলো। ওই পক্ষে আছে ভিবি বাই ভি এ। কোয়েশ্চেনে দেখো কি বলছিল, এ গ্যাসের আয়তন বি এর দ্বিগুণ, অর্থাৎ এ হবে 2 অফ ভিবি, বি এর দ্বিগুণ। তাহলে দেখো ভিভি ভিভি কেটে দিলে আমাদের রেশিওটা চলে আসতেছে কিন্তু সিম্পলি হাফ। এই যে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে তাহলে বি নাম্বার অপশন। বুঝতে পারছি কিনা? চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে একটা ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। নিচের কোন বর্ণের আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে? এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমাদের অলরেডি কিছু ধারণা থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তত কিন্তু সেই ফোটনের এনার্জি কমে যায়, রাইট? সো এনার্জি বাড়ানোর জন্য কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে। দেন আমাদের দৃশ্যমান বর্ণালী সিরিয়ালটা কিরকম বলতো? বে, নি, আ, স, হ, ক, লা, এবং এতে যত তুমি বাম থেকে ডানে যাচ্ছ তত কিন্তু ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে অথবা শক্তি কিন্তু কমতেছে, এইটুকু মাথায় রাখো। এখন আমরা যখন ফটোতড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া সম্পন্ন করব তখন বাইরে থেকে এরকম মেটালের উপর আলো ফেলা হবে এবং তখন এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসে, রাইট? এখন এই ইলেকট্রনকে বন্ধন ভেঙে বের করে আনতে হলে আমাদের নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে। ধরো সবুজ আলোর জন্য সেটা হচ্ছে, তার মানে সবুজ আলোর এনার্জিটাই এই বন্ধনটাকে ব্রেক করতে পারতেছে। ফটো ইলেকট্রন নির্গত করতে হলে কিন্তু সেই আলোর শক্তি অ্যাটলিস্ট সবুজ আলোর সমান হবে বা এর থেকে বেশি হবে। সবুজ আলোর থেকে কিন্তু কম হওয়া যাবে না, কারণ কম হলে কিন্তু আর ফটো ইলেকট্রন নির্গত হবে না। কমন সেন্স, তোমার যে কোনো একটা বন্ধন ব্রেক করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগতেছে। এখন সবুজ আলো দিলে ওই এক্সাক্ট পরিমাণ শক্তিটা তুমি পাও, রাইট? এন্ড সবুজের থেকে বেশি দিলে, বেশি থেকে গেলে তো আরো বেটার হচ্ছে, বাট কম দিলে কিন্তু হবে না। তার মানে কি দেখো, তুমি সবুজের থেকে বেশি শক্তি সম্পন্ন রেঞ্জে যেতে পারো বাট কমে যেতে পারবে না। এখন তরঙ্গ দৈর্ঘ্যতে কিন্তু সেটা উল্টায় যায়, কারণ শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার এখানে খুঁজতে হবে যে কোনগুলোর তরঙ্গ দৈর্ঘ্য সবুজের থেকে কম। এই দেখো আমাদের গ্রিন, গ্রিন থেকে যত তুমি সামনে যাবা তত ল্যামডা বাড়তেছে, তত কিন্তু শক্তি কমতেছে। শক্তি কমলে তোমার লাভ নাই, শক্তি বাড়লে তোমার লাভ। অর্থাৎ সবুজ থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে যেতে হবে। দ্যাট মিনস হয় আসমানি, না হয় নীল, না হলে বেগুনি। এন্ড কোয়েশ্চেনে দেখো এর মধ্যে শুধুমাত্র নীলটা কিন্তু অপশনে আছে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে বলতো? নীল বর্ণের আলোটা। বুঝতে পারছি, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর আদি শক্তিস্তর Ni, চূড়ান্ত শক্তিস্তর ধরো Nf ছিল এটা অ্যাকচুয়ালি। এই এ থেকে স্থানান্তরের ফলে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হবে? তার আগে ভাইয়াকে বলো, আমাদের ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে নেমে আসে তখন শক্তির বিকিরণ হয় না শোষণ হয়? তখন কিন্তু শক্তির বিকিরণ হয়। আর যখন রিভার্সটা ঘটবে, অর্থাৎ ইলেকট্রন নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যাচ্ছে, তখন কিন্তু শক্তির শোষণ ঘটবে।
রাইট? কোয়েশ্চেনে বলতেছে কি সর্বাধিক শক্তি নির্গত হবে অর্থাৎ বিকিরণ হবে। সো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে হায়ার শেল থেকে সে লোয়ারে আসতেছে, অর্থাৎ ইনিশিয়ালটা হতে হবে হায়ার আর ফাইনালটা হইতে হবে লোয়ার। তাহলে দেখো আমাদের অপশন বি আর সি কিন্তু আগেই বাদ। কেন? কারণ এখানে দেখো লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, সেটা তো শোষণ বর্ণালী। আমাদের লাগবে বিকিরণ বর্ণালী যেখানে শক্তি নির্গত হবে। এখন আমাদের কাছে অপশন আছে হয় এ নাম্বার না হয় ডি নাম্বার, এবং তোমার ক্ষেত্রে বলছে সর্বাধিক শক্তি নির্গত হবে। এই দুইটার ক্ষেত্রে শক্তি নির্গত হচ্ছে, বাট কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? আচ্ছা একটু লক্ষ্য করে দেখো তো যে এই কেসে ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে সেকেন্ড শেলে আসতেছে, এটা কি আমাদের বামার সিরিজ না? আর এই কেসে উচ্চতর শক্তিস্তর থেকে ফার্স্ট শেলে আসতেছে, তাহলে এটা লাইম্যান সিরিজ না? আমরা কিন্তু সবাই জানি যে লাইম্যান সিরিজের জন্য যে বর্ণালী আমরা পাই সেটা ইউভি রেঞ্জে হয়, আর বামার সিরিজে যেটা পাই সেটা আমাদের দৃশ্যমান রেঞ্জে হয়। এবং এদের ল্যামডাকে যদি আমি বলি ল্যামডা 1 ও ল্যামডা 2, অবশ্যই কিন্তু ইউভি অঞ্চলে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 সেটা ছোট হয় দৃশ্যমান অঞ্চলের থেকে। আমরা কি জানি না যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ই ইকুয়ালস টু কি বলতো? এইচ সি বাই ল্যামডা। তাহলে যেই ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম সেই ক্ষেত্রেই তো শক্তিটা নির্গত সবচেয়ে বেশি হবে। অর্থাৎ আমাদের লাইম্যান সিরিজের ক্ষেত্রে বা এই যে ডি নাম্বার অপশন, এখানেই কিন্তু শক্তিটা সর্বাধিক নির্গত হবে। দেখছো, দেখে মনে হতে পারে বর্ণালীর ম্যাথ আসছে, বাট ডিউতে যেহেতু ক্যালকুলেটর নাই প্লাস তোমার সময় অনেক অল্প, এমসিকিউ, তো ওরা জাস্ট টেস্ট করলো তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার কিনা। বুঝতে পারছি, চলো সামনে যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে এসটিপিতে আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হয়েছে। আচ্ছা, এরপর আবার প্রসারিত হতে দেওয়া হয়েছে যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। বুঝছো? দেন বললো উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে, পয়েন্ট টু বি নোটেড, ভালো মতো এটা মাথায় রাখো। দেন বললো যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয় তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? বলো তো। অলরেডি আমরা প্রথম যে কোয়েশ্চেনটা সেটা সলভ করার সময় এটা করে ফেলছি না, সি নাম্বার অপশনটা আমাদের রাইট আনসার হবে। কারণ আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি সরাসরি তাপমাত্রার ফাংশন বা তাপমাত্রার উপর নির্ভর করে। ইউ ইকুয়ালস টু F/2 nRT, ইউ প্রপোর্শনাল অফ টি। তো তুমি কত কিছু মাঝখানে করে ফেলো না কেন, যদি তাপমাত্রা ধ্রুব থাকে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। তো শুরুতে যেটা ছিল ইউ, এখনো সেটাই থাকবে। দেখো এই সেম কনসেপ্টের দুইটা কোয়েশ্চেন অলরেডি আমরা সলভ করলাম, তাও এমসিকিউতেই। চলো সামনে যাই, কত গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপর বলা হয়েছে পাত দূরত্ব ডি এবং ধারকত্ব সি এমন একটি হবে সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে D/2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত হবে? বুঝো, দেখো এইটা হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারক, এই পুরোটা ধারকত্ব ধরো আমি ধরতেছি ডি, বাট কোয়েশ্চেনে ওরা করছে কি? কোয়েশ্চেনে বলা হয়েছে এর ঠিক মাঝ বরাবর ডি পুরুত্বের আমরা মেটাল রেখে দিছি, সরি D/2 পুরুত্বের। বুঝছো? তাহলে এই যে এই অংশ আর এই অংশ মিলায় কিন্তু আবার টোটাল D/2 হবে, রাইট? তোমরা কি জানো কিনা যে ধাতব যে কোনো ধাতুর ক্ষেত্রে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় তার মান অসীম বা ইনফিনিটি হয়? এইটা যে জানে তার কিন্তু কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে। আমরা তুল্য ধারকত্বের ম্যাথ সলভ করছি না, যে এখানে আমরা ভাবতে পারি যে এই মেটালটাকে যে কোনো এক পাশে নিয়ে যাও, তাহলে এই যে এইভাবে লেখা যায় এতটুকু আমার আগের ধারক ছিল, বাট এখানে একটা নির্দিষ্ট অংশে আমাদের মেটালটা আছে এই, তাহলে এতটুকুর জন্য আমাদের সি আলাদা, ধরে এটা C1। এরপরে বাকি অংশে আমাদের এ আর আছে, ওইটার জন্য আবার আলাদা C2। আমরা এখানে চিন্তা করতে পারি আরে ভাইয়া আমার দুইটা ধারক আছে যারা সিরিজে, এবং সেই দুইটা থেকে আমি ইকুইভ্যালেন্ট একটা বানাবো। এটা যদি C1 হয়, এটা C2 হয়, আমি চাই সি ইকুইভ্যালেন্টটা বের করতে, রাইট? তোমাকে তো সেটাই চাইছে, নতুন ধারকত্বটা কত। এখন যেহেতু এই মেটালটার পুরুত্ব D/2 ছিল, এই বায়ু অংশটারও কিন্তু পুরুত্ব হবে কত বলো? D/2। আর আমাকে বলো তো C1 কি হবে? ফর্মুলা কি? কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই ওর যে পুরুত্বটা অর্থাৎ D/2। কিন্তু আমরা জানি যে ওর ক্ষেত্রে কে এটা কিন্তু ইনফাইনাইট, তো C1টা ইনফাইনাইট থাকে, রাইট? দেন C2টা দেখো কত হয়ে যাবে? কে এ এপসাইলন নট ডিভাইডেড বাই D/2। কোয়েশ্চেনে বলা আগে যে ধারকটা ছিল সেটার ধারকত্ব সি। আগে একটু চিন্তা করে দেখো তো, মাঝখানে যখন কোনো এরকম ধাতব পাত নাই তখন ফর্মুলা ছিল এরকম সি ইকুয়ালস টু কে এ এপসাইলন নট বাই টোটাল ডিটাই, এরকম। তাহলে নিচে যখন D/2 আসলো উপরে 2টা এনে ফেলা যায়, দেখো তো এটা লেখা যায় না? এবং এটাকে ভাইয়া বলতে পারি C2টা হয়েছে অ্যাকচুয়ালি আগের যে ধারকত্ব ছিল ওর সেটার ডাবল, রাইট? তাহলে আমরা C1 জেনে গেছি, C2 জেনে গেছি, চলো তো এবার সি ইকুইভ্যালেন্ট করি। সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কি হয় বলো তো? C1 এর ইনভার্স প্লাস C2 এর ইনভার্স, এই পুরোটার আবার হোল ইনভার্স, মানে রোধের যে প্যারালাল ফর্মুলা ওইটা এখানে হয়। দেখো তো তুমি একটা ইনফাইনাইটকে যদি উল্টায় দাও সেটা কি জিরো চলে আসে না? মানে ইনভার্স করা মানে কি এককে ওই সংখ্যা দ্বারা ভাগ করা, এত বড় একটা নাম্বার দ্বারা তুমি এককে ভাগ করলে এটা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসে। তো 0 প্লাস C2 এর ইনভার্স অর্থাৎ 1/2C, এই পুরোটার আবার হোল ইনভার্স করতে হবে। তাহলে দেখো তো আলটিমেট ধারকত্বটা কি চলে আসছে? এইটার ইনভার্স অর্থাৎ 2C না? এই দেখো আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু ডি নাম্বার অপশন।
বুঝতে পারছি, চলো সামনে যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ত্বরণের 6/1 ভাগ। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি, জি অফ মুন অ্যাকচুয়ালি পৃথিবীর জি এর 6/1 ভাগ। এই দেন বলা আছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত? জাস্ট সিম্পল জি এর ফর্মুলাটা তোমার লিখতে হবে। তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেনে দেওয়া যে চাঁদের যে রেডিয়াস আর অফ এম সেটা হচ্ছে আর্থের রেডিয়াসের 1/4, রাইট? আমরা কি জানি, জি এর ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এই যে এইটা দুইজনের ক্ষেত্রে তুমি ওইটা লিখে ফেলো তো। ধর আমি লিখতে চাচ্ছি উপরে জি অফ মুন ডিভাইডেড বাই হচ্ছে জি অফ আর্থ ইকুয়ালস টু হবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি তো কেটেই যায়, সো উপরে দাঁড়ায় এম অফ মুন ডিভাইডেড বাই নিচে এম অফ আর্থ, আর আরটা যেহেতু নিচে আছে তাই দেখো হয়ে যাবে আর অফ মুন স্কোয়ার ইন্টু আর অফ আর্থ স্কোয়ার। দেখো আমাদের এই যে জি অফ মুন বাই জি অফ আর্থ এটা কিন্তু দেওয়া আছে কত, এটাকে ওই পক্ষে নাও, তাহলে 1/6 আসতেছে ইকুয়ালস টু আমাদের এম অফ মুনটাই বের করতে হবে, আর এম অফ আর্থকে ওরা বলতেছে ক্যাপিটাল এম, ধর আমি শুধু লিখলাম ক্যাপিটাল এম ইন্টু দেখো তো আর অফ ই ডিভাইডেড বাই আর অফ এম আমাদের কোয়েশ্চেনে দেওয়া না 4, সেটাকে আমরা লিখতে পারি 4 তার উপরে আছে স্কোয়ার। তো এখান থেকে সিম্পলি তুমি মুনের যে ম্যাথটা সেটা বলতে পারো 1/6 ইন্টু ওই পাশে চলে গেছে 16, 1/16 ইন্টু ক্যাপিটাল এম, অর্থাৎ আমাদের চাঁদের ভরটা পৃথিবীর ভরের সাপেক্ষে চলে আসতেছে m/96, জাস্ট রেশিও দিয়ে করে দিলেই হয়ে যাচ্ছে। বুঝছি, চলো সামনে যাই। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে একটি ইস্পাতের তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই, যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে ইয়াং এর গুণাঙ্ক কত হবে? আচ্ছা দেখো ইয়াং এর গুণাঙ্ক কিন্তু ওর উপাদানের ধর্ম, যে কোনো কঠিন পদার্থের উপাদানের ধর্ম, তাহলে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে বলতো, বস্তু কোন উপাদান দ্বারা তৈরি সেটার উপর, এবং সেকেন্ড আরেকটা যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলে ইয়াংস মডুলাস কিন্তু চেঞ্জ হয়ে যায়। তুমি কোয়েশ্চেনে লক্ষ্য করো বলা হয়েছে ব্যাস দ্বিগুণ করা হয়েছে, তো ব্যাস যাই করো না কেন সেটার কারণে হয়তো তার মধ্যে ভর ঝুলালে তার বিকৃতি পীড়নের তারতম্য হতে পারে, বাট ইয়াংস মডুলাস কিন্তু চেঞ্জ হবে না। সো ইয়াং এর গুণাঙ্ক কিন্তু সেমই থাকবে, পূর্বের সমান হবে। এটাও কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন, অনেকে ইকুয়েশন নিয়ে কি না কি ম্যাথ করে দিবে, বুঝছো? চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা এখানে বলা হয়েছে একটি কণা এ বিস্তারে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, অর্থাৎ আমাদের একটা এসএইচএম গতি দেওয়া আছে। সাম্যাবস্থা হতে কত দূরত্বে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে? চলো আগে আমরা ইকুয়েশনটা লিখে ফেলি। যে বলছে বিভব শক্তি ই পটেনশিয়াল সেটা হবে ই টোটাল, যেটা আমি ধরো টি দিয়ে বলছি টোটাল, তার 1/4 হবে। আমরা জানি না পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ কে ইন্টু এক্স এর উপর হোল স্কয়ার, এক্স হচ্ছে তার সাম্যাবস্থা হতে সরণ, ইকুয়ালস টু 1/4 ইন্টু টোটাল এনার্জি হয় হচ্ছে হাফ কে তার যে অ্যামপ্লিটিউড বা বিস্তার তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, কে কে উইথড্র হয়ে যায়, এই হাফ হাফ কেটে যায়, তাহলে আলটিমেটলি এক্স দাঁড়াচ্ছে এ স্কয়ার বাই 4 এর রুট ওভার, অর্থাৎ এক্স ইকুয়ালস টু চলে আসবে সিম্পলি a/2 কিন্তু। তাহলে সাম্যাবস্থা হতে বিস্তারের অর্ধেক দূরত্বে কণাটার বিভব শক্তি মোট শক্তির 1/4 হচ্ছে। সিম্পল একটা ম্যাথ, বি নাম্বার অপশনটা আমাদের রাইট আনসার। বুঝছি, চলো সামনে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা আসছে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট থেকে। যারা আইসিটি পড়ছিল তারা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা অলরেডি করছো। দেখো আমাদের বলা হয়েছে এ প্লাস এ অ্যান্ড বি এর সমতুল্য কোনটি? বুঝছো? দেখো তো আমরা ম্যাথমেটিক্যালি এখানে একটা কাজ করতে পারি না, এ কমন নিয়ে নিতে পারি, তাহলে লেখা যায় এ ইন্টু 1 প্লাস বি। আমাদের শিখতে হবে এই 1 প্লাস বি কে কি বলা যায়। 1 প্লাস বি কে অ্যাকচুয়ালি 1 বলা যায়, এবং এ ইন্টু 1 করলে এই চলে আসে। তোমাদের মনে হবে ভাইয়া 1 প্লাস বি কে কিভাবে 1 করা যায়? আমি দেখো একটু বলি তোমাদেরকে। আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় পসিবল ইনপুট কয়টা বলতো? 1 এবং 0। সো আমরা যখন 1 প্লাস বি করতেছি, দেখো এখানে দুইটা কেস হতে পারে, হয় বি ইকুয়ালস টু 0, তাহলে তখন কি হবে বলতো, 1 প্লাস 0 দ্যাট ইজ আসলো 1 গেল, অথবা ধরো 1 প্লাস বি আর ওইখানে আমরা করতেছি বি ইকুয়ালস টু 1 নিয়ে, তাহলে সেই কেসেও কথা হবে 1 প্লাস 1, অর্থাৎ দুইটাই ট্রু। দুইটা ট্রু হলেও কিন্তু আনসার ট্রুই আসবে, 1ই আসবে। সো বি 1 হলেও 1 আসতেছে, বি 0 হলেও 1 আসতেছে, তো যে কোনো কেসে আনসারটা কিন্তু 1 আসতেছে। মনে রেখে দিবা 1 এর সাথে তুমি যাই অ্যাড করো বা অর করো আনসারটা 1ই আসবে। এই লাইনটা বুঝছি কিনা? দেন দেখো এ ইন্টু 1 এ আবার কেন এ আসলো এটাও বুঝি। এরও দুইটা কেস, যে এ এর মান হয় 0 হতে পারে, এর মান না হয় 1 হতে পারে। একটু দেখো আমি করতেছি এ ইন্টু 1, তাহলে আমার এর মান যদি 0 হয়, 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0 আসলো, তাহলে এই 0 কি এ এর মান না? তাহলে আনসার আসতেছে এ।
অথবা আমি a ইন্টু ওয়ান করলে আসবে a এর মান ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান সেটাও ওয়ান, তাহলে এই ওয়ানও কি আমাদের a না? আলটিমেটলি এর সাথে যখন ওয়ান গুণ করতেছে ঘুরে ফিরে সেটা এই আসতেছে, বুঝছে? এভাবে হয়েছে আর কি। So, আমাদের কাঙ্ক্ষিত আনসারটা a নাম্বার। যারা আইসিটি পড়ছো বা বুলিয়ান অ্যালজেব্রা পারো তারা কিন্তু এটা ডিরেক্ট পেরে যাবা ভাইয়া, তাও যারা করো নাই তাদের জন্য একটু এক্সপ্লেন করে দিছি। চলো সামনে যাই। আচ্ছা, ডিউতে 23-24 সালের পরীক্ষায় ফিজিক্সের এই কোয়েশ্চেনটাই মনে হয় একটু টাফ ছিল, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় এই টাইপের কোয়েশ্চেন সলভ করি, আদারওয়াইজ কিন্তু করি না। যারা একবার হলো এই কোয়েশ্চেনটা সলভ করছো বা দেখছো তারা কিন্তু জানো যে এক্ষেত্রে একটা এসএইচএম গতি সৃষ্টি হবে, তাই না? পৃথিবীর ব্যাস বরাবর তুমি যখন সুড়ঙ্গ খুঁড়ে দিবা তখন কাইন্ড অফ দেখো এমন দাঁড়াবে পুরো বিষয়টা। আমরা তো আর এত বড় সুড়ঙ্গ খুঁড়বো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আর এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তো একটা বস্তুকে ছেড়ে দিলে এই পৃথিবীর কেন্দ্র তাকে আকর্ষণ করতেছে, দেখে বস্তু কেন্দ্রের দিকে আসতে থাকবে। দেন কেন্দ্রে যখন এসে পৌঁছাবে তার কিন্তু একটা গতি জড়তা থাকবে, বা এতক্ষণ যে বেগটা বাড়লো সেই বেগ থাকবে। ওই বেগের কারণে সে আবার সামনে চলে যাবে, কারণ পৃথিবী কিন্তু আবার বিপরীত দিকে টানবে। তো একটা পর্যায়ে সে বিস্তারে পৌঁছে আবার পেছনে আসবে। তো এইভাবে উপরে নিচে যাওয়া আসা করতে থাকবে, মানে একটা এসএইচএম গতি তৈরি হবে, তাই না? এখন আমাদের ছেড়ে দেওয়া বস্তুটা এখানে যখন এসএইচএম গতি সম্পন্ন করবে, তার উপর ক্রিয়াশীল যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কেমন হবে জানো? জি ক্যাপিটাল এম, যেটা আর্থের এম, ইন্টু ওর নিজস্ব যে এম স্মল এম, ডিভাইডেড বাই আর কিউব ইন্টু হচ্ছে এক্স। এক্স হলো তার কেন্দ্র থেকে দূরত্ব, আর কিউব কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। তো তুমি লক্ষ্য করবা এই পুরাটাই না একটা কনস্ট্যান্ট, এবং আমরা জানি এসএইচএম গতির ক্ষেত্রে কি হয়, এফ সমানুপাতিক এক্স হয়, এখানে একটা ধ্রুবক থাকে, ওই রকম হচ্ছে আর কি। আর সূত্রটা এমন কেন আসলো? তোমরা পড়ছো না যে একটা নিরেট গোলকের জন্য পরিধির ভিতরের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা এরকম দাঁড়ায়, বুঝছো ভাই? আর ওই ডিরাইভেশনটা দেখাচ্ছি না। এখন এই বলটাকে তুমি বলতে পারো এম ইন্টু এ এর সমতুল্য। এম হচ্ছে বস্তুটার ভর, তাহলে দেখো আমরা এই দুটা কেটে দিতে পারি উভয় পক্ষ থেকে, রাইট? আমরা আবার এসএইচএম এর ক্ষেত্রে ত্বরণের ইকুয়েশন জানি, এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স। যদি তুমি ভ্যালু নিয়ে ডিল করো, ওই পক্ষে দেখো আমাদের আছে কি জি এম বাই আর কিউব ইন্টু এক্স। সো এক্স এক্স কেটে গেল, আলটিমেটলি আমরা ওমেগা পেয়ে গেলাম এই গতির ক্ষেত্রে রুট ওভার অফ জি এম ডিভাইডেড বাই আর কিউব। বলে এতটুকু বুঝতে পারলাম কিনা? এখন বস্তু যখন ঠিক এই কেন্দ্রে আছে তখন বলতো তার বেগটা সর্বোচ্চ না, কারণ সে তখন সাম্যাবস্থায় আছে, আর সাম্যাবস্থায় কিন্তু ভেলোসিটিটা হয় সর্বোচ্চ। সেই ভিম্যাক্স এর মান কি বলতো? ওমেগা ইন্টু এ, রাইট? তাহলে ওমেগাই তো আমরা বের করলাম রুট ওভার অফ জিএম ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এ, তার বিস্তার। সে সর্বোচ্চ দেখো সাম্যাবস্থা থেকে তার ব্যাসার্ধের সমপরিমাণই মুভ করতে পারে, পৃথিবীর ব্যাসার্ধের সমপরিমাণ, অর্থাৎ ইন্টু হবে আর। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি রুট ওভার অফ জিএম ডিভাইডেড বাই নিচে একটা আর চলে আসবে। আমাদের বলছে এই বেগের সাথে মুক্তি বেগের রিলেশন করতে। মুক্তি বেগ আমরা কি জানি? পৃথিবীর পৃষ্ঠে রুট ওভার অফ টোয়াইস জিএম বাই আর। তাইলে দেখো তো আমাদের এই ভি ম্যাক্স বা বস্তুটার বেগ আসছে অ্যাকচুয়ালি মুক্তিবেগকে রুট টু দ্বারা ভাগ করে দাও, তাহলেই হয়ে যায়। তাহলে ওদের মধ্যে রিলেশন কি বলতো? ভি এস কে বাই রুট টু, অর্থাৎ সি নাম্বার অপশনটা হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছি কিনা? চলো সামনে যাই। আচ্ছা, এরপর দেখো আমাদের খুবই সিম্পল একটা ভেক্টরের ম্যাথ বলা আছে। দুইটা ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। পার্থক্য মানে কি? তাদের বিয়োগফল না। তাহলে দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফল পরস্পরের উপর লম্ব। এখান থেকে আমাদের বলতে হবে কোনটা সঠিক। আমি ধরো তোমাদেরকে এটা পুরো থিওরিটা ব্যাখ্যা করে দিই, যদি এটা অনেকের মুখস্থ থাকে। এটা হচ্ছে এ ভেক্টর এবং এইটা আমাদের বি ভেক্টর, রাইট? আমরা ধরো এ প্লাস বি করবে, সেটা কিভাবে আসবে বলতো? সিম্পলি এই যে সামান্তরিকের কর্ণ বরাবরই আমাদের যোগফল বা এ প্লাস বি ক্রিয়া করবে, রাইট? আর এ মাইনাস বি অর্থাৎ বি কে তুমি নেগেটিভ দিকে বর্ধিত করো, এইটা হচ্ছে আমাদের মাইনাস বি। এখন আমরা এ আর মাইনাস বি এর লব্ধি করতেছি, সেইটা আসবে আমাদের বিয়োগফল বা পার্থক্য, যেটা হচ্ছে এ মাইনাস বি। কোয়েশ্চেনে বলছে এরা দুইজন পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই হোল অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এখানে পরে আসি, আগে দেখো যোগফলের বেলায় তুমি এই থিটা ওয়ানটা বের করতে পারো কিনা, আবার বিয়োগফলের বেলায় এই থিটা টুটা বের করতে পারো কিনা? অবশ্যই পারি। জাস্ট যোগফল চিন্তা করো, ট্যান থিটা ওয়ান ইকুয়ালস টু দাঁড়াবে, যার সাথে কোণ সে একা নিচে, এ প্লাস বি এর নিচে হয় কজ আলফা, অর্থাৎ ওদের মধ্যবর্তী কোণ ধরো আলফা, আর উপরে হবে বি সাইন আলফা। এই আর আমরা ট্যান থিটা টু নিলে তখন কি দাঁড়াইতো দেখো, আমাদের নিচে আবার আমরা এ এর সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, অর্থাৎ এ প্লাস বি, তখন কিন্তু মধ্যবর্তী কোণ ওদের আলফা না, তখন মধ্যবর্তী কোণ কিন্তু 180 মাইনাস আলফা। সো হবে কজ 180 মাইনাস আলফা। কেন? মানে এখন আমরা কাজ করতেছি এ আর মাইনাস বি, দেখো এ হচ্ছে এইটা আর মাইনাস বি কিন্তু এইটা। সো ওইটুকু ছিল আলফা, এতটুকু কত হবে বলতো? পুরো রেখাটার চিন্তা করো 180, 180 থেকে আলফা বাদ, এই এতটুকুই। আর উপরে ছিল আমাদের বি সাইন 180 মাইনাস আলফা। সো আলটিমেটলি এখানে দাঁড়ায় উপরে আমাদের বি সাইন আলফাই রয়ে যায়,
কিন্তু নিচে হয় হচ্ছে a মাইনাস b cos আলফা। এখন যেহেতু ওরা বললো এরা পরস্পর লম্ব, অর্থাৎ θ1 আর θ2 যোগ করে 90 হয়, তুমি বলতে পারো না যে tan θ2 আসলে কিছুই না বরং cot θ1, কারণ আমরা জানি কিনা যে আমি θ2 কে লিখতে পারবো 90 মাইনাস θ1, আর 90 মাইনাস θ1 মানে কিন্তু cot θ1। কেন? θ1 প্লাস θ2 ইকুয়ালস টু 90, তাহলে θ2 কে তো আমি লিখতেই পারি 90 মাইনাস θ1, সেখানে লেখা যায় cot θ1 ইকুয়ালস টু এই যে এইটা। এন্ড তুমি জাস্ট বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দাও একে অন্যের সাথে। ধরো এটা আমাদের 1 নং ইকুয়েশন, এটা 2 নং, তুমি জাস্ট 1 আর 2 কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দেখো বাম পক্ষে তোমার cot আর tan মিলে কি 1 হয়ে যাবে, আর ডান পক্ষে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার আলফা, আর উপরে থাকতেছে b স্কয়ার sin স্কয়ার আলফা। দুইটা দুই পক্ষে নিয়ে যাও, তাহলে দাঁড়ায় a স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার, ওই পক্ষে কমন নিলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, দ্যাট ইজ ওই পক্ষ পুরোটা 1 হয়ে যায়। তাহলে আমরা রুট করে দিলে দাঁড়াবে, দুটো তো মান তো পজিটিভই হয়, a ইকুয়ালস টু b, অর্থাৎ a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান কিন্তু সমান হবে। এটা থিওরি আকারেই কিন্তু আমরা জানি, যারা মাথায় রেখে দিবা তারা ডিরেক্ট এটা আনসার করতে পারবা। এটা তো ভাই একটু ডিটেইলড ম্যাথমেটিক্যাল ওয়ে দেখাইলাম, এটা আরো ইজিলি সলভ করে ফেলা যায়। কিভাবে দেখো, আমরা a প্লাস b আর a মাইনাস b কে না ডট করব, এরা পরস্পর তো লম্ব, তাহলে আমাকে বলো তো এদের ডট গুণফলটা কি আসবে? জিরো না? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ডট কিন্তু জিরো হয়, ওই পক্ষে জিরো, আর এই পক্ষে দেখো a ডট a করলে আসে মানের গুণফল a স্কয়ার ইন্টু মধ্যবর্তী কোণ জিরো, cos জিরোর মান কিন্তু 1, প্লাস a ইন্টু মাইনাস b করলে আসবে মাইনাস a ডট b, এটা ধরো এইভাবে রাখলাম, আবার b ইন্টু a করলে হবে প্লাস b ডট a, দেন b ইন্টু মাইনাস b তে আবার হয়ে যাবে কিন্তু b স্কয়ার, এত ইকুয়ালস টু জিরো, সো এই দুটো তো কেটেই যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু জিরো, এবং আলটিমেটলি আমরা লিখতে পারি a আর b কিন্তু পরস্পর সমান। বলতে পারি কিনা? চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে স্মল এম এবং টোয়াইস এম ভরে দুটি আয়তাকার বাক্সকে একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে দড়ি দ্বারা সংযুক্ত করা হয়েছে। এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা বাক্সটিকে ডান দিকে টানা হচ্ছে, ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। দড়িটিতে টান কত? দেখো আমরা এভাবে ইমাজিন করবো, এটা আমাদের এম ভর, এটা আমাদের টোয়াইস এম ভর, এটা একটা দড়ি দ্বারা যুক্ত, এবং আমরা ভারী বলটাকে টানতেছি এফ দ্বারা, অর্থাৎ টোয়াইস এম কে এফ দ্বারা টানতেছি। এন্ড কোয়েশ্চেনে বলছে দড়ির টান, এই যে টিটা বের কর। তাহলে দুইজনের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করে বা দুইজনের জন্য আলাদা করে তুমি ইকুয়েশন লেখো। এম বল কিন্তু এই পাশে টান বল অনুভব করতেছে, আর টোয়াইস এম বল এই পক্ষে টান বল অনুভব করতেছে, আর পুরো ব্যবস্থাটা এ ত্বরণে ডান দিকে যাচ্ছে। আমরা পুরোটাকে যদি একটা সিস্টেম চিন্তা করি, তাহলে কি বলতে পারি বলতো? এই এফ বলের কারণে পুরো সিস্টেমটা এ ত্বরণের ডানে যাচ্ছে। আমি লিখি এফ ইকুয়ালস টু টোটাল ভর কত বলতো? থ্রাইস এম ইনটু এ। এটা আমাদের 1 নং সমীকরণ। এবার আসো ভেঙে ভেঙে লিখি, আমি স্মল এম এর জন্য লিখবো। স্মল এম বস্তুটাও কিন্তু এ ত্বরণের ডানেই যাচ্ছে, কারণ পুরো সিস্টেম যাচ্ছে মানে ও একই ত্বরণের সামনে আগাচ্ছে, এবং ওকে টানতেছে শুধুমাত্র টান বলটি। আমি টি ইকুয়ালস টু লিখতে পারি এম ইনটু এ, তাই না? এফ নেট ইকুয়ালস টু এম এ, এখানে নিট বলই তো ওর জন্য টান বলটা, তাহলে টান বল ইকুয়ালস টু এম এ। আমাদের দেখো জাস্ট এর ভ্যালুটা বসাই দিলে আনসার হয়ে যাবে। কিভাবে? আমি এই সমীকরণ থেকে এ বের করতে পারি, এ আসবে এফ বাই থ্রাইস এম। তাহলে তো কি লেখা যায়? এম ইন্টু এফ বাই থ্রাইস এম, এম এম কাটা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে টান বল সেটা কিন্তু চলে আসবে এফ বাই 3। সি নাম্বার অপশনটা রাইট আনসার। বুঝছি, চলো সামনে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে 10 গ্রামের একটি ভর ঘর্ষণহীন একটি আনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি স্প্রিংকে 6 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আঘাত করে, এবং স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে। বলছে স্প্রিংটার সংকোচন কত হবে। দেখো এখানে ঘটনাটা এমন ঘটছে, আগে থেকে স্প্রিংটা সাম্যাবস্থা এভাবে পড়েছিল, স্প্রিং ধ্রুবককে একটা বস্তু আসছে ভি বেগে এসে ওকে আঘাত করছে, এবং একটু পরে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে বস্তুর বেগের কারণে, এবং বস্তুটাও কিন্তু স্থির হয়ে গেছে, বুঝছো? তাহলে এক্স পরিমাণ স্প্রিংটা সংকুচিত হইল। তাহলে স্প্রিং এর সংকোচনের কারণে ওর মধ্যে একটা সঞ্চিত শক্তি জমা হয়েছে না, যেটা আমাদের হাফ কে এক্স স্কয়ার। সেটা কোত্থেকে আসলো জানো? বস্তুটার যে গতিশক্তি ছিল সেখান থেকে, কারণ এখন দেখো বস্তুর গতিশক্তি কিন্তু শূন্য, সেটা কই চলে গেছে? এই অভ্যন্তরীণ শক্তি স্প্রিং এর মধ্যে সঞ্চিত অবস্থায়। তাহলে বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই দুটোকে ইকুয়েট করো, দেখবে আনসার হয়ে যাবে হাফ হাফ কাটা। কে এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 400 ইন্টু এক্স স্কয়ার আমরা বের করবো। এম এর ভ্যালু দেওয়া 10 গ্রাম, অর্থাৎ আমরা লিখবো 10 ডিভাইডেড বাই 1000 এত কেজি ইন্টু 6 এর উপর স্কয়ার। যেহেতু ক্যালকুলেটর নাই ভাইয়া, তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এক্স স্কয়ার ইকুয়ালস টু দাঁড়াবে, দেখো একটা শূন্য কেটে যায়, অর্থাৎ 1/100 আছে, এবং উপরে আছে 36, নিচে আবার আসে দেখো 400। এই 4 কে আলাদা করে 4 দ্বারা 36 কে কেটে উপরে 9 লিখলাম, তাহলে নিচে আমাদের কি থাকে বলতো? 1 এর পরে দুইটা শূন্য, আরো দুইটা শূন্য, 1 2 3 4,
এরকম। And যখন তুমি এটাকে রুট করে দিবা এক্স ইকুয়ালস টু দাঁড়াবে উপরে 9 কে রুট করলে 3, আর যেমন তোমরা 100 কে রুট করলে 10 হয়ে যায়, মানে দুইটা শূন্য থেকে একটা হয়ে যায়, তেমনি 10,000 কে রুট করলে 100 হয়ে যাবে, মানে 4টা শূন্য থেকে তোমার 2টা শূন্য হয়ে যাবে, ঠিক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এত বাই 3। দ্যাট মিন্স বুঝাই যাচ্ছে তুমি সেন্টিমিটার নিলে জাস্ট 100 দ্বারা গুণ করে দাও, এই যে এত সেন্টিমিটার, অর্থাৎ আমাদের 3 সেন্টিমিটারটাই কিন্তু কাঙ্ক্ষিত আনসার। বলো বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখানে না একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন চলে আসছে, এবং যারা ভৌত আলোক বিজ্ঞানের সমবর্তন টপিকটা পড়ছো তারা কিন্তু জানো এই যে টুরমালিন কেলাস, এরপরে ক্যালসাইট, নিকেল প্রিজম, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের পোলারাইজার হিসেবে কাজ করতে পারে, কিন্তু ফ্রেনেল বাইপ্রিজম বলতে কোনো পোলারাইজার আমরা পড়ে আসি নাই, তাহলে এটাই কোনো পোলারাইজার হবে না। বুঝছি, চলো আমরা আমাদের শেষ এমসিকিউ কোয়েশ্চেনটা দেখি। বলা হয়েছে একটা হুইটসন ব্রিজে 4 বাহুতে এত এত রোধ সংযুক্ত আছে, ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করতে হবে? তাহলে একটু চিন্তা করো, এই যে 4টা বাহু পি, কিউ, আর এবং এস, আমাদের পি এর ভ্যালু দেখো দেওয়া আছে 8 ওহম, কিউ দেওয়া আছে 12 ওহম, আর দেওয়া আছে 16 ওহম। আমরা বের করবো এসটা অ্যাকচুয়ালি কত হওয়া দরকার, বা চতুর্থ বাহুতে কত রোধ সংযুক্ত করলে আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় থাকে। তাহলে আমরা ইকুয়েশন লিখি, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এটাই তো সাম্যাবস্থার শর্ত। তাহলে দেখো লেখা যায় 8/12 ইকুয়ালস টু 16 ডিভাইডেড বাই এস। তাহলে দেখো এখানে এস এর ভ্যালু দাঁড়াবে 16 ইন্টু 12 ডিভাইডেড বাই 8, 4 দ্বারা কাটো, উপরে আসতেছে 3, নিচে 2, 2 দ্বারা 16 কাটো 3, অর্থাৎ 3 8 24 ওহম আসবে। কিন্তু ওইখানে 48 ওহম রোধ যুক্ত ছিল। তোমরা জানো কিনা কোনো একটা লাইনের রোধ কমাতে হলে তার সাথে অন্য একটা রোধ প্যারালালে সংযুক্ত করতে হয়, আর কোনো লাইনের রোধ বাড়াতে হলে তার সাথে অন্য একটা রোধ সিরিজে যুক্ত করতে হয়, বুঝছো? তাহলে আমরা চিন্তা করব যে আগে থেকে আমাদের এই বাহুতে 48 ছিল, এর সাথে আমরা এক্স ওহম যুক্ত করব, যেটা টোটালটা মিলে আমাদের তুল্য রোধ আসবে 24 ওহম। বুঝতেছি কিনা? এটা বলো তো কি লিখতে পারি? 48 এর ইনভার্স প্লাস এক্স এর ইনভার্স, আর পুরোটার হোল ইনভার্স করে আলটিমেটলি আমি পাচ্ছি 24। আসো সলভ করে ফেলি, উভয় পাশে ইনভার্স করে দাও, তাহলে হয় 1/48 প্লাস 1/x ইকুয়ালস টু 1/24। তাহলে সিম্পলি 1/x দাঁড়াবে 48, লসাগু চলে আসবে, 24 দ্বারা ভাগ করলে 2 মাইনাস 1, অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 48 ওহম। আগেই ছিল 48 ওহম, আমরা সাথে আরো একটা 48 ওহম রোধ প্যারালালি যুক্ত করব, যাতে আমাদের তুল্য রোধ 24 ওহম আসে। এই শর্টকাটটা জানো যে একই মানে দুইটা রোধ প্যারালালে যুক্ত করলে তাদের মান কিন্তু তত বাই 2 হয়ে যাবে, বুঝছো? তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 48 ওহম রোধ প্যারালালে সংযুক্ত করা। রাইট, এবার চলো আমরা রিটেন কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, আমাদের রিটেনে দেখো প্রথম কোয়েশ্চেনটায় একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, সেখান থেকে বললো ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল ক্ষেত্র হয়, তাহলে C1 C2 এবং C3 ধ্রুবকগুলোর মান বের কর। কোন একটা ভেক্টর ক্ষেত্র সংরক্ষণশীল মানে কি? সেটা অঘূর্ণনশীল বা তার কার্ল শূন্য। দ্যাট মিন্স আমরা নাবলা ক্রস এফ করে পাবো হচ্ছে শূন্য। আসো তো করে ফেলি, ক্রস গুণন করতে হলে আই জে কে গুলো আসবে, দেন নাবলার কম্পোনেন্ট গুলো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয় যেটা দিয়ে। দেন এখানে দেওয়া আছে 4y মাইনাস C1z, দেন 5z প্লাস C2x, দেন C3y মাইনাস 3x। দেখো আমরা ডিটারমিনেন্ট কিভাবে সলভ করি, আমরা যদি আই বরাবর বিস্তার করে দেই, এখানে আমি আই রাখতেছি, তাহলে দেখো কি দাঁড়াবে, ডেল ডেল ওয়াই অফ C3y মাইনাস 3x। তুমি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করবা ওয়াই এর রেসপেক্টে করার সময় ওয়াই ব্যতীত বাকি সব ধ্রুবক, তাহলে ওয়াই কে করলে 1 সাথে কনস্ট্যান্ট সি, এই মাইনাস 3x, এই পুরোটা কিন্তু ধ্রুবক, একটা ধ্রুবকের ডেরিভেটিভ করলে আনসার শূন্য, এই শূন্য। দেন এই দেখো এতটুকু, এই দুটার গুণফল মাইনাস দিয়ে এই দুটার গুণফল, দেখো তো ডেল ডেল জেড অফ 5z এ কত চলে আসবে, শুধু 5 না, তাহলে মাইনাস দিয়ে এই 5 আসলো, কিন্তু C2x এ করলে কিন্তু 0, অর্থাৎ i এর সাথে আমাদের সহগ থাকতেছে এতটুকু। দেন আমরা যদি j বরাবর বিস্তার করি, মানে মাইনাস j নেই, দ্বিতীয় ভুক্তিটার কিন্তু এখানে মাইনাস থাকে, তো দেখো আসতেছে ডেল ডেল এক্স অফ এইটা, তাহলে C3y ধ্রুবক 0 হয়ে গেল, মাইনাস 3x কে x এর রেসপেক্টে করলে আসবে মাইনাস 3, বুঝছো? দেন দেখো ডেল ডেল জেড অফ এইটা, 4y তো কনস্ট্যান্ট, এটা 0, মাইনাস C1 z কে করলে 1, তাহলে মাইনাস C1 চলে আসবে, এই প্লাস কে হ্যাটের সাথে কে কে থাকবে বলো তো, কে বরাবর বিস্তার করো, তাহলে ডেল ডেল এক্স অফ এইটা, তাহলে 5z 0, শুধু আসতেছে C2, মাইনাস দিয়ে ডেল ডেল y অফ এইটা, দ্যাট ইজ 4, এই পুরোটার মান 0, অর্থাৎ 0 ভেক্টর, আমি বলতে পারি 0i প্লাস 0j প্লাস 0k। এখন যা সহগ সমীকৃত করে দাও, তাহলেই বলা যায় যে C3 ইকুয়ালস টু আসবে 5, একটা আনসার, C1 ইকুয়ালস টু আসবে মাইনাস 3, এটা একটা আনসার, দেন আমাদের C2 ইকুয়ালস টু কিন্তু 4, এই তিনটা সলিউশন আমরা বের করে ফেলতে পারছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট কারেকশন ছিল, আমরা যখন জে হ্যাটের রেসপেক্টে বিস্তার করছি, দেখো একটা হবে এই টার্মটা ডেল ডেল এক্স ইন্টু এইটা, সেখান থেকে মাইনাস 3 আসছে, আর একটা মাইনাস অফ এই দুটার গুণফল, তাহলে মাইনাস অফ মাইনাস C1, তাহলে কিন্তু এখানে প্লাস C1 হইতো, বুঝছো? সো আলটিমেটলি C1 এর ভ্যালুটাও পজিটিভ আসবে, তিনটাই পজিটিভ আসে
3 4 5। আচ্ছা, এখানে বলা হয়েছে কিউ এবং 9Q পরিমাণে দুটি বিন্দু আধান পরস্পর থেকে d দূরত্বে আছে। এটা আমাদের ধরো কিউ আধান, আর এটা হচ্ছে আমাদের 9Q আধান। তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে d। এই আধান দুটি সংযোগকারী রেখাংশের কোথায় আমরা একটা 5Q চার্জ রাখলে এর উপর লব্ধি বল শূন্য হবে। এটা কিন্তু খুবই পপুলার একটা টাইপ, এবং এটার একটা শর্টকাট ফর্মুলা মনে রাখলে খুব সহজেই বের করে ফেলা যায়। ধরো ভাইয়া ধরতেছি 9D থেকে x দূরত্বে, তাহলে দেখো তো কি বলা যায় যে কেন বলটা শূন্য হবে। কারণ কিউ চার্জ তো 5Q কে করবে বিকর্ষণ, তাহলে আমি F1টা বলতেছি এই ডান দিকে, আবার 9Q চার্জও তো এই 5Q কে বিকর্ষণ করবে, তাহলে F2টা ধরতেছি বাম দিকে। যদি প্রাবল্য শূন্য হয় বা যদি লব্ধি বল শূন্য হয়, তাহলে কি বলা যায় বিপরীতমুখী বল দুটা পরস্পর সমান হবে। তাইলে উভয় পক্ষে যে 9 × 10⁹ সেটা কেটেই যাবে, ভাইয়া লিখলাম না। তাহলে বলের মান লেখা যায় 5Q × Q ডিভাইডেড বাই, দেখো তো F1 থেকে ডিস্টেন্সটা কি হবে, F2 থেকে যদি x হয় F1 থেকে কিন্তু হবে d - x এর উপরে হোল স্কয়ার, আর ওই পক্ষে দেখো থাকতেছে 5Q × 9Q ডিভাইডেড বাই ওর থেকে দূরত্ব কিন্তু এক্স স্কোয়ার। আলটিমেটলি দেখো ভাই, ওই শর্টকাট ফর্মুলা তোমাদের দাঁড় করায় দিব। এই 5Q কেটে যায়, তুমি সব এক পক্ষে নিয়ে আসো। আমি এইভাবে লিখতে পারি d - x/x এই পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু Q ডিভাইডেড বাই 9Q। বোথ সাইডে রুট করে দিয়ে এই x ধারা উপরে নিচে ভাগ করে দাও, তাহলে দাঁড়ায় d/x - 1 ইকুয়ালস টু কিন্তু Q/9Q। ভাই রুটটা করতেছি না, কারণ আমি লাস্ট লাইনে শর্টকাট ফর্মুলা তোমাদের দেখাইতে চাই। এখান থেকে দেখো d/x দাঁড়াচ্ছে 1 প্লাস Q/9Q, অর্থাৎ x আসবে d ডিভাইডেড বাই 1 প্লাস √Q/9Q। তাহলে আমরা শর্টকাটটা এভাবে মনে রাখতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত সেই দূরত্বটা যেখানে প্রাবল্য শূন্য বা লব্ধি বল শূন্য, সেটা হবে ওদের মধ্যবর্তী ডিস্টেন্স d ডিভাইডেড বাই 1 প্লাস √, ধরো Q2/Q1, এবং এখানে এই এক্সটা হচ্ছে Q1 হতে দূরত্ব লিখে রাখো, যে ওই রুটের ভগ্নাংশে হরে যে থাকে তার হতে দূরত্ব। দেখো তো এখানে আমরা এক্সটাকে 9Q হতে ধরছিলাম না, ঠিকই দেখো 9Qটা নিচে আসছে। এই ম্যাথটা আমরা সলভ করে দিই। মধ্যবর্তী ডিস্টেন্স তো d বলা, আর নিচে আসতেছে তোমার ভাগ করে দিলে দ্যাট ইজ 4/3। সো আলটিমেট আমাদের আনসার আসতেছে থ্রাইস d/4 এত দূরত্বে। এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু আমরা একবারে করে ফেলতে পারতাম। বুঝছি, চলো পরেরটাই যাই। আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমরা একটু চিন্তা করব যে ইলেকট্রন তোমার নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান আছে না, এই ঘূর্ণায়মান অবস্থায় ওর বেগটা কি হয়। আমরা এরকম একটা ফর্মুলা পড়ছিলাম যে 2.18 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু হচ্ছে z/n। তো তুমি আলটিমেটলি মনে রাখতে পারো যে v সমানুপাতিক 1/n, এতটুকু রাখো, কারণ আলটিমেটলি তোমার পর্যায়কালের সাথে প্রধান শক্তি স্তর সংখ্যার কানেকশনই লাগবে। দেন আমরা আবার জানি ঘূর্ণায়মান অবস্থায় v কিন্তু হয় ওমেগা ইন্টু r, রাইট। তাহলে v লেখা যায় 2π/t ইন্টু আবার r। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো t ইকুয়ালস টু 2π r ডিভাইডেড বাই v। 2π তো কনস্ট্যান্ট, আলটিমেট রিলেশন এমন যে t এর সাথে r এবং v এর সম্পর্ক এইভাবে হয়। আর তুমি v এর সাথে n এর সম্পর্ক তো নিছো, বাট r এর সাথে নাও না। আমরা কিন্তু এটাও জানি কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হয় 0.53 প্রায় এত অ্যাংস্ট্রম ইন্টু n²/z না। তাহলে r এর সাথে n² সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক। এই দুটাকে যদি তুমি এখানে ইকুয়েট করো, টি সমানুপাতিক আসতেছে আর এর রেসপেক্টে চিন্তা করলে n², আর ভি এর রেসপেক্টে চিন্তা করলে 1/n। দ্যাট মিনস টি সমানুপাতিক কিন্তু n3। তাহলে দেখো আমরা যদি লিখি t1/t2 সেটা হবে n1/n2 হোল কিউব। এন্ড কোয়েশ্চেনে বলা নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কাল কিন্তু 8 গুণ, অর্থাৎ পূর্বের পর্যায়কালকে আমরা বলতে পারি 82 এখনেরটার সাপেক্ষে। এই পূর্বের যে n1 সেটা ছিল কত 4 ডিভাইডেড বাই আমরা n2টাই বের করতে চাই, এর উপরে কিন্তু কিউব আছে, এর উপরেও কিউব আছে। দেখো এই পক্ষ কেটে যায়, তুমি উভয় পক্ষে কিউবিক রুট করে দাও। 8 কে কিউবিক রুট করলে কিন্তু 2 আসে, 2 ইকুয়ালস টু 4/n2। তাহলে বলো n2 ইকুয়ালস টু দাঁড়াবে কি 4/2। দ্যাট মিনস সেকেন্ড শেল আসতেছে আমাদের n2 এর মান। বলো পারবো কিনা। এই ফর্মুলাগুলো জানা থাকলে ডিরেক্ট তুমি টি এর সাথে এন এর সম্পর্ক নিয়ে নিছো, আর এইটা মুখস্থ থাকলে তো হয়েই গেল, এখান থেকেই করতে পারতাম। বুঝছি, চলো আমরা শেষ রিটেন কোয়েশ্চেনটাই যাই। দেখো ফিজিক্সেও কিন্তু একটা প্রুফ চলে আসছে। দেখাও যে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত এম ভরের একটি বস্তুর n তম সেকেন্ডে হারানো স্থিতিশক্তি এত এর সমান। আগে আমাকে বলো, একটা বস্তুর শক্তি কি কখনো হারায় যায়? হারায় না, কিন্তু শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না, সেটা জাস্ট এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে শুরুতে তার স্থিতিশক্তি ছিল, যত সে নিচে পড়তেছে তত তার বেগ বাড়তেছে বা গতিশক্তি বাড়তেছে। তো এই যে হারানো শক্তিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি গতিশক্তিতে কনভার্ট হয়েছে, বুঝছো? তাহলে আমরা বের করে ফেলি n তম সেকেন্ডে আমরা যে বিভব শক্তি হারায় ফেলছি সেটা হবে তোমার n তম সেকেন্ডে যে গতিশক্তি আছে
মাইনাস তার আগের মুহূর্তে যে গতিশক্তি ছিল দুইটার বিয়োগফলের সমান। কেন একটু চিন্তা করো, n সেকেন্ড বেশি নাকি n-1 বেশি? অবশ্যই n সেকেন্ড বেশি। তো তুমি যখন n-1 সেকেন্ড পড়ছো উপর থেকে নিচে, তখন তোমার যেই বেগ তার থেকে কিন্তু যখন তুমি n সেকেন্ড পড়ে গেছো উপর থেকে নিচে তখন বেগটা বেশি। তো এই যে বেগটা তোমার বৃদ্ধি পাইলো, এতটুকুতে তোমার গতিশক্তি বৃদ্ধি পাইলো, ততটুকু সময়ে কিন্তু তোমার স্থিতিশক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হইছে। এই কারণেই সেটা গতিশক্তিতে রূপান্তর হইতে পারছে। তাহলে এই দুটার পার্থক্য নিলেই তো আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাই কতটুকু স্থিতিশক্তি গতিশক্তিতে কনভার্ট হইছে বা হারায় গেছে। বুঝছি? এখন আসলে আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি? হাফ এম ইন্টু, এটা হবে এনতম সেকেন্ডে যে বেগ তার উপর হোল স্কোয়ার, মাইনাস হাফ এম ইন্টু n-1 তম সেকেন্ডে যে বেগ তার উপর স্কোয়ার, ইকুয়ালস টু, আমরা হাফ এম দেখো কমন নিতে পারি, ভি ইকুয়ালস টু কি বলতো পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ প্লাস জি ইন্টু টি, দেন আবার পরন্ত বস্তু মুক্ত ভাবে তাই ইউ এর ভ্যালু কিন্তু 0। সো এখানে হয়ে যাবে সিম্পলি জি ইন্টু সময়টা হচ্ছে আমাদের n সেকেন্ড, এই পুরোটার উপরে স্কোয়ার, মাইনাস এই ক্ষেত্রে হবে আদিবেগ 0, অর্থাৎ আমাদের জি ইন্টু সময়টা কিন্তু n-1 এই পুরোটার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি হাফ এম এবং জি স্কোয়ারও কিন্তু কমন নিতে পারি দুইটা থেকে। তাহলে আলটিমেটলি দাঁড়ায় এখানে এন স্কোয়ার মাইনাস, এখানে জাস্ট বর্গের ফর্মুলা করে দাও, এন স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টোয়াইস এন, প্লাসে মাইনাসে -1। তাহলে এত ইকুয়ালস টু দাঁড়ায় হাফ এম জি স্কোয়ার, ভিতরে দেখো এন স্কোয়ার কেটে গেছে, তাহলে শুধু থাকে টোয়াইস n-1। দেখো তো এটাই আমাদের প্রুফ করতে দিছিল না? বুঝতে পারছি? তাহলে এই ছিল আমাদের ঢাকা ভার্সিটি পরীক্ষার 2023-24 সেশনের রিটেন সেগমেন্টের সমাধান। তোমরা একটু লক্ষ্য করবা রিটেন এবং এমসিকিউর কয়েকটা কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট ট্রিকি ছিল। এগুলো যাদের কনসেপ্ট ক্লিয়ার তারাই কিন্তু করতে পারবা। সব যে ম্যাথ করে করে একদম ক্যালকুলেশন করে করে করতে হবে তা কিন্তু না, বাট তোমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার সেটা কিন্তু ফিজিক্সে 23 সালে একদম ভালোভাবে টেস্ট করছিল। সো এই বেসিক থেকে ধরে ধরে পড়তে হবে, এবং ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, এইগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। বুঝছি? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।